প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্রায়োসার্জারি। তো ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। অর্থাৎ আমাদের ত্বকে অনেক সময়ই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন বিভিন্ন ধরনের টিউমার হয়। টিউমার মানে হচ্ছে অস্বাভাবিক কোষের বৃদ্ধি, যেটা টিউমার হয়, বা ক্যান্সার হয়ে থাকে কোষের। তো সেই ক্যান্সার বা টিউমারটা ধ্বংস করার জন্য আমরা সরাসরি সার্জারির পরিবর্তে, অর্থাৎ কাটাছেঁড়ার পরিবর্তে এক ধরনের থেরাপি ব্যবহার করে থাকি, বা ডাক্তাররা এক ধরনের থেরাপি দিয়ে থাকে। ওই থেরাপিটি হচ্ছে ক্রায়োথেরাপি বা ক্রায়োসার্জারি। তো এই ক্ষেত্রে কি করা হয়, অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে মূলত এই চিকিৎসা সেবাটা দেওয়া হয়। এই শীতল তাপমাত্রা প্রয়োগ করার ক্ষেত্রে আমরা আবার বেশ কিছু গ্যাস ব্যবহার করে থাকি। এই যে যেই গ্যাসগুলো আমরা ব্যবহার করি ক্রায়োসার্জারিতে, যেই তরল গ্যাসগুলো আমরা ব্যবহার করি, সেই গ্যাসগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। এটা এটা একটু মনে রাখবা যে ক্রায়োজেনিক এজেন্ট কি। তো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত তরল গ্যাসগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়। যেমন তরল নাইট্রোজেন, তরল নাইট্রাস অক্সাইড, তরল কার্বন ডাইঅক্সাইড, তরল আর্গন, ইথাইল ক্লোরাইড, ডাইমিথাইল ইথার প্রোপেন, ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, হিলিয়াম। এই সবগুলোকেই বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। এর মধ্যে জনপ্রিয় ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে তরল নাইট্রোজেন, তরল আর্গন, হিলিয়াম। এগুলো মূলত বেশি অধিক পরিমাণে ব্যবহৃত হয় আর কি। তো এবার দেখা যায় যে ক্রায়োসার্জারির মাধ্যমে কিভাবে চিকিৎসাটা দেওয়া হয়, বা ক্রায়োসার্জারির কৌশল বা ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতি, কিভাবে ক্রায়োসার্জারি ব্যবহার করে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় সৃজনশীল কোশ্চেনে এই প্রশ্নটা দিয়ে দেওয়া হয়ে থাকে যে ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতির কৌশল আলোচনা করো বা ব্যাখ্যা করো। তো কিভাবে চিকিৎসাটা দেওয়া হয়, ক্রায়োসার্জারির কৌশল প্রয়োগ করে চিকিৎসা করাকে আমরা ক্রায়োথেরাপি বলি। এটা ইতিপূর্বে আমি অলরেডি বলে ফেলেছি যে এটাকে ক্রায়োথেরাপিও বলা হয়ে থাকে। অর্থাৎ ক্রায়োথেরাপি যে কথা, ক্রায়োসার্জারি একই কথা। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা অতি অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 12 সেকেন্ডের মধ্যে কমিয়ে -120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -165 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসা হয়। এই সময় ক্রায়োপ্রুফের মাধ্যমে, ক্রায়োপ্রুফ হচ্ছে একটা সুচালু প্রান্ত, একটা সূচ, যেটার মাধ্যমে মূলত টিউমার টিস্যুর ভিতরে বা ওই রোগাক্রান্ত টিস্যুর ভিতরে তরল আর্গন গ্যাস নিঃসরণ করা হয়। যেহেতু অত্যন্ত শীতল করা হয়, অত্যন্ত ঠান্ডা করে ফেলা হয় ওই জায়গাটা, যে অংশে আমার রোগাক্রান্ত টিস্যু বা হচ্ছে টিউমারটা, ওই অংশে, দেহের ওই অংশে এই ক্রায়োপ্রোবের মাধ্যমে তরল আর্গন গ্যাস প্রবেশ করানো হয় এবং তাপমাত্রা অনেক কমিয়ে ফেলা হয়। আমরা বিশেষ করে শীতকালে যদি দেখি, লক্ষ্য করি, যখন আমাদের তাপমাত্রা, দেশের সামগ্রিক তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস বা 7 ডিগ্রি সেলসিয়াস হয়, তখনই আমাদের হাড় কাঁপা কাঁপা শুরু হয়ে যায়। তাহলে মাইনাসের দিকে গেলে কি হবে? আর এখানে -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অনেক কমিয়ে ফেলা হয় তাপমাত্রা। এত কমিয়ে ফেলার ফলে যেই কাজটা হয়, ওই রোগাক্রান্ত কোষের চারপাশ এবং ওই কোষের অংশটা জমে একটা বরফ পিণ্ডে পরিণত হয়। অত্যধিক তাপমাত্রা হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে বরফ পিণ্ডে পরিণত হয়। আমরা জানি কোষের মধ্যে কোষের 90%ই হচ্ছে পানি, যে প্রচুর পরিমাণ কোষের মধ্যে পানি থাকে। এই পানিটা জমাটবদ্ধ হয়ে একটা বরফ পিণ্ডে পরিণত হয়। এই বরফ পিণ্ডের ভিতরে টিউমার টিস্যুটি আটকা পড়ে গেলে এর মধ্যে রক্ত এবং অক্সিজেন সরবরাহ সম্ভব হয় না। -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কখনোই অক্সিজেন এবং রক্ত পরিবহন সম্ভব নয়। যেহেতু অক্সিজেন এবং রক্ত কোনোটাই পরিবহন করতে পারে না, যার ফলে ওই জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটি ক্ষতি সাধিত হয়। এবার পুনরায় আবার ওই একই যন্ত্রের মাধ্যমে, ক্রায়োপ্রোবের মাধ্যমে আমরা কি করি, হিলিয়াম গ্যাস প্রবেশ করানো হয়। হিলিয়াম গ্যাস প্রবেশ করানোর সাথে সাথে তাপমাত্রাটা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে আবার 40 ডিগ্রি সেলসিয়াসে উঠানো হয়। কিছুক্ষণ আগে ছিল -120 ডিগ্রি সেলসিয়াস থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রাটা ছিল মাইনাসের নিচে। এখন আবার কি করা হচ্ছে, তাপমাত্রাটা বাড়ানো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যখন তাপমাত্রাটা বাড়ানো হয়, তখন বরফটা আস্তে আস্তে গলতে শুরু করে, এবং একটা সময় কি হয়, ওই জমাটবদ্ধ টিউমার টিস্যুটির বরফটা গলে যায় এবং টিউমারটাও কি হয়, ধ্বংস হয়ে যায়। এটাই হচ্ছে মূলত ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতি। তো কি করা হয় শুরুতে? শুরুতে হচ্ছে
খুবই অল্প সময়ের মধ্যে ওই রোগাক্রান্ত অংশের তাপমাত্রাটা কমিয়ে ফেলা হয় 12 সেকেন্ডের মধ্যে। এগুলো মনে রাখবা যে 12 সেকেন্ডের মধ্যে কমানো হয়। কত থেকে কত কমানো হয়, -120 ডিগ্রি থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হয়। ক্রায়োপ্রোবের মাধ্যমে এই সময় কোন গ্যাস প্রবেশ করানো হয়? তরল আর্গন গ্যাস প্রবেশ করানো হয়। যেহেতু তাপমাত্রাটা অনেক কম থাকে এখানে, এই কম তাপমাত্রার কারণে ওই কোষটা বরফ পিণ্ডে পরিণত হয়। আর বরফ পিণ্ডে পরিণত হওয়ার ফলে এখানে অক্সিজেন সরবরাহ করতে পারে না। অক্সিজেন সরবরাহ না হবার ফলে এই টিউমার টিস্যুটি ক্ষয়সাধিত হয়। পুনরায় আবার কি করা হয়, এখানে হিলিয়াম গ্যাস প্রবেশ করানো হয় এবং হিলিয়াম গ্যাস প্রবেশ করানোর সাথে সাথে তাপমাত্রাটা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠে যায় এবং সাথে সাথে কি হয়, জমাটবদ্ধ বরফটা গলে যায়। বরফটা গলার সাথে সাথে ওই টিউমার টিস্যুটাও গলে যায়। এভাবেই মূলত রোগাক্রান্ত টিস্যু বা টিউমার টিস্যুটা ক্রায়োসার্জারির পদ্ধতিতে ধ্বংস করা হয়। তো এবার আমরা দেখব ক্রায়োপ্রোব। ক্রায়োপ্রোব কি, ওই যে কিছুক্ষণ আগেই বলে ফেললাম যে ক্রায়োপ্রোব হচ্ছে একটা সুচালু নল যেটা ব্যবহার করে টিউমার টিস্যুর মধ্যে তরল নাইট্রোজেন, হিলিয়াম, বিভিন্ন ধরনের গ্যাস প্রবেশ করানো হয়, ওটাই হচ্ছে ক্রায়োপ্রোব। তো আরো একটা কোশ্চেন এখান থেকে হয়ে থাকে প্রায়ই, সেটা হচ্ছে ক্রায়োসার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা কি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম হচ্ছে ক্রায়োসার্জারি কি, এরপরে ওখান থেকে দেখলাম ক্রায়োজেনিক এজেন্ট কি, ক্রায়োসার্জারির কৌশল দেখলাম, ক্রায়োপ্রোব দেখলাম। সবকিছুই মূলত চিকিৎসা পদ্ধতি। তো এটাকে আইসিটিতে কেন নিয়ে আসছে? হ্যাঁ, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কেন নিয়ে আসছে? অবশ্যই তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু ব্যবহার এখানে আছে, না থাকলে তো এখানে নিয়ে আসার কথা না। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে প্রয়োগ হয় ক্রায়োসার্জারিতে সেটা আমরা একটু দেখব। এটাও অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে ক্রায়োসার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বা প্রয়োগ আলোচনা করো। তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে এমআরআই পদ্ধতি, এমআরআই পদ্ধতি। এমআরআই পদ্ধতিতে আক্রান্ত কোষ বা টিস্যুর অবস্থান নির্ণয় করা। আমার টিস্যুটা, দেহের কোন জায়গার টিস্যুটা আমার আক্রান্ত সেটা এমআরআই পদ্ধতিতে নির্ণয় করা হয়। আর এই পুরো পদ্ধতিটাই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হয় এখানে। আরেকটা বলতে পারি আমরা, ক্রায়োসার্জারির সমস্ত কার্যাবলী পর্যবেক্ষণের কাজে সারাক্ষণ কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা ব্যবহৃত হয়। কিভাবে কম্পিউটার নিয়ন্ত্রিত? যে আমার তাপমাত্রাটা কতটুকু নামলো বা কতটুকু কমলো বা হচ্ছে কতটুকু বেড়ে যাচ্ছে, ওভারঅল হচ্ছে ঠিকভাবে আমার ইয়াটা প্রয়োগ হচ্ছে কিনা, এই এই সকল ক্ষেত্রে মূলত কম্পিউটার ব্যবহার করা হয়। সার্বক্ষণিক কার্যাবলীটা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করা হয়। এরপরে কি বলা যায়, বিভিন্ন রোগীর তথ্য এবং ক্রায়োসার্জারি সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফল সংরক্ষণ করা হয় ক্রায়োসার্জারি পদ্ধতিতে। অর্থাৎ ক্রায়োসার্জারির বিভিন্ন তথ্য, ক্রায়োসার্জারি সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল সংরক্ষণে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। বিভিন্ন রোগীর তথ্যগুলো ডাটাবেজে সংরক্ষণ করা হয়। তো ডাটাবেসটা অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তির অংশ। ক্রায়োসার্জারিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ সারাক্ষণ কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে। ডাক্তারদের প্রশিক্ষণের ক্ষেত্রে ক্রায়োসার্জারির সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করা হয়। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি, যেটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে কোনো রিস্ক থাকে না, ঝুঁকিমুক্ত প্রশিক্ষণ পদ্ধতি। ঠিক আছে, এটা এটা মূলত তথ্য প্রযুক্তির অবদান। তো এই হচ্ছে ক্রায়োসার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এবার আমরা দেখব ক্রায়োসার্জারির ব্যবহার এবং প্রয়োগ, কোন কোন ক্ষেত্রে আমরা মূলত ক্রায়োসার্জারি ব্যবহার করে থাকি সেটা আমরা একটু দেখে নেই। যে ত্বকের ছোট ছোট টিউমার, তিল, আসিল, মেস্তা, ত্বকের ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা যায়। ক্রায়োসার্জারির দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ যেমন যকৃতের ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় ক্যান্সার, পাইলস, স্তন ক্যান্সার ইত্যাদি চিকিৎসায়ও ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। মানবদেহের কোষকলার কোমল অবস্থা, প্লান্টার ফ্যাসিলিটিস এবং ফিব্রোমা ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। তো এই হচ্ছে ক্রায়োসার্জারির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে, এটাও একটু পড়ে ফেলবা, অনেক সময় এটাও পরীক্ষায় আসে। এরপরে আমরা সামগ্রিকভাবে ক্রায়োসার্জারি পড়লাম, ক্রায়োসার্জারি কি,
এবং এটা দিয়ে কিভাবে চিকিৎসা করা হয় সেটা দেখলাম। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে প্রয়োগ হয় সেটাও দেখলাম। এর ব্যবহার কোথায় কোথায় সেটাও দেখলাম। এখন আমরা যদি সামগ্রিকভাবে বলতে চাই যে ক্রায়োসার্জারি জিনিসটা কি, তাহলে যে বিষয়টা বলা যায় সেটা হচ্ছে এটা সুবিধা হচ্ছে ক্রায়োসার্জারি বারবার ব্যবহার করা যায়, এটা একটা তার সুবিধা। ক্রায়োসার্জারি সার্জারির থেকে এটা কম বেদনাদায়ক এবং ব্যথা, রক্তক্ষরণ এবং অস্ত্রোপচারের অন্যান্য জটিলতা কমিয়ে আনে। অর্থাৎ ক্রায়োসার্জারির মাধ্যমে যদি চিকিৎসা সেবা দেওয়া হয় সেখানে কোনো রক্তপাত হয় না, ব্যথা পাওয়া যায় না। তো এটা হচ্ছে একটা সুবিধা, এগুলোর সুবিধার মধ্যে ধরা যেতে পারে। ক্রায়োসার্জারির অন্যান্য চিকিৎসার থেকে কম ব্যয়বহুল, অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কস্টটা বেশি এসে যাচ্ছে, এই ক্ষেত্রে কস্টটা কম, এটা একটা সুবিধা ধরা যেতে পারে। আর এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এবং আসার কথা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ক্ষণস্থায়ী। অনেক সময় এর কারণে অনেক পুরুষ পুরুষত্ব হারাতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে তা মলদ্বারের ক্ষতি সাধন করে। ক্রায়োসার্জারি যকৃতে পিত্ত, প্রধান রক্তনালী সমূহে রক্তক্ষরণ ঘটায়। ত্বকের ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারির ফলে ত্বক ফুলে যেতে পারে, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, সংবেদনশীলতা হ্রাস পায়। যে তুমি যে জায়গাতে ক্রায়োসার্জারি প্রয়োগ করলা ওই জায়গার সংবেদনশীলতা হ্রাস পাবে, দেখা যাবে যে সেন্স কাজ করবে না, এটা নাও করতে পারে। হাড়ের টিউমারের চিকিৎসায় ব্যবহারের সময় কাছাকাছি অবস্থিত অস্থিকলা ধ্বংস হয় এবং হাড় ভেঙে যেতে পারে। হাড়ের টিউমারের ক্ষেত্রে যদি ক্রায়োসার্জারি প্রয়োগ করা হয়, তো তার কাছাকাছি যে অস্থিগুলো থাকে, অস্থিগুলো কি অনেকটা যে অস্থি এবং তরুণাস্থি থাকে, অর্থাৎ নরম যে হাড়গুলো সেগুলো ক্ষয় হয়ে যায় এবং ভেঙে যেতে পারে। প্রতিক্রিয়াগুলো চিকিৎসার প্রাথমিক ধাপে দেখা নাও যেতে পারে, অন্যান্য চিকিৎসার সাথে ধীরে ধীরে প্রতীয়মান হয়। পার্শ্ব প্রতিক্রিয়া তাদের ক্ষেত্রেই হয় যাদের প্রস্টেট গ্রন্থিগত সমস্যা আছে, এদের মূলত এই ক্রায়োসার্জারির ব্যবহারের ফলে সমস্যাটা অনেক সময় বেশি হয়। তো এই ছিল মূলত আজকের আলোচনা। অর্থাৎ আজকের পুরো আলোচনায় আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ক্রায়োসার্জারি কি, ক্রায়োসার্জারি ক্রায়োজেনিক এজেন্ট কি, ক্রায়োসার্জারির মাধ্যমে ক্রায়োসার্জারির পদ্ধতিতে যেই গ্যাসগুলো ব্যবহার করা হয় সেগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়, সেটা আমরা দেখলাম। এরপরে দেখলাম হচ্ছে ক্রায়োসার্জারির কৌশল, কিভাবে চিকিৎসা দেওয়া হয় ক্রায়োসার্জারির পদ্ধতিতে। এরপর আমরা দেখলাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ক্রায়োসার্জারিতে। দেন আমরা দেখলাম হচ্ছে ক্রায়োসার্জারির ব্যবহার, কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখলাম হচ্ছে এর ফলাফল, অর্থাৎ ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করলে কি কি ফলাফল প্রতীয়মান হয়, অর্থাৎ কি কি সুবিধা বা অসুবিধা আমরা পেতে পারি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ।